এটা জঙ্গি অ্যাটাক নয়, এটা হলো জেনোসাইড। অর্থাৎ কোন একটা গ্রুপকে সিলেক্টিভলি পার্টিকুলারলি চুজ করে তাদেরকে হত্যা করা, এটা কাপুরুষতা, বর্বরতার চরম নিদর্শন। জঙ্গি আক্রমণ বলা যায় যখন র্যান্ডামলি গুলি চালানো হয়, এটা র্যান্ডামলি না, they have selected, they have chosen a particular group or particular community, then only they have killed them. This is one kind of racism. One community is killing another community. এটা আমি বলবো যে এখানে কিছু একটা ব্রেন ওয়াশ হয়েছে। আমি দীর্ঘদিন এয়ারফোর্সে ছিলাম, ওখানে প্লেন চালাতে গেলে কয়েক বছরের ট্রেনিং দরকার, কিন্তু একটা প্লেন বা একটা কোনো জিনিসকে ধ্বংস করতে গেলে তার কোনো ট্রেনিং দরকার হয় না। যারা এই মানসিকতা নিয়ে ধ্বংসের মানসকে নিয়ে আসছে তাদেরকে আমি মানুষ, সভ্য সমাজের মানুষ বলে গণ্য করি না, করব না। এটা পার্টিকুলার একটা গ্রুপ অন্যদের ভয় দেখিয়ে এরকম বর্বরচিত নৃশংসতা করে, আক্রমণ করে আমাদেরকে ভয় পাওয়াতে যাচ্ছে, যাতে করে আমরা আরো পিছিয়ে পড়ি। সেই সব শক্তির মধ্যে আছে যে সমস্ত ডিসঅনেস্ট লোক, যারা চায় পুরো পৃথিবীটাকে আমরাই কায়েম করব, যেটা হওয়ার কোনোদিন সম্ভব নয়। কারণ প্রত্যেক প্রতিক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আইজাক নিউটনের অনুসারে, এটা কোনোদিনই সম্ভব হবে না। তারা শুধুমাত্র ভয় সৃষ্টি করছে, তাদের কাজ হলো ধ্বংস করা, তারা সৃষ্টি কোনো কিছু করতে পারবে না। এক ধরনের পলিটিক্যাল আমাদের দেশেই আছে যারা সবসময় এগুলোকে মদত দিতে থাকে, তারা অ্যান্টি ইন্ডিয়ান কাজকর্ম করছে তাদের মদতেই। কারণ হলো কোনো একটা গ্রুপ হঠাৎ করে আমার বাড়ি এসে টার্গেট করতে পারে না যদি লোকাল নিউজ না থাকে। তাহলে আমাদের থেকে কেউ নিউজ দিয়েছে যে ওরা আছে, ওরা ওখানে ওপেনলি আছে, somebody has supported একটা ইন্ট্রুডার। আমি যদি বাইরে থেকে আসে, somebody has supported the intruder, দিয়ে সাপোর্ট করে ধ্বংস করা হচ্ছে। এটা হলো অ্যান্টি লয়ালিস্ট, অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব। তো গভর্নমেন্ট শুড mark out the anti-Indians and take the necessary action as per law. আমি ঠিক ব্যাখ্যা বলবো না, কারণ 140 কোটির এই বিশাল দেশে প্রত্যেকটা জিনিসকে আপনার নজরে আনা ইট ইজ কোয়াইট ইম্পসিবল লজিক্যালি। কারণ ধরুন এত বড় দেশ, এত বিশাল জায়গা, সেখানে প্রত্যেক জায়গায় গিয়ে খবর নেওয়া ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাট আমরা বলবো যে গোয়েন্দা বিভাগকে আরো সক্রিয় হতে হবে। যেখানে এ ধরনের ঘটনা আগে ছিল, যদি আরো সক্রিয় হতো তাহলে ভালো বলা যেতে পারে। না, এর থেকে নক্কারজনক ঘটনা অন্তত আমি মনে করি না। তবে আমি মনে করি যে প্রত্যেকটা স্কুলে, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, সে কান্ট্রিতে প্রত্যেকটা স্কুলে মানবতার পাঠ শেখানো হোক। এটা তো এক ধরনের, এরা হলো মেন্টালি স্যাডিজম, অর্থাৎ মেন্টালি পারভার্টেড লোক, যারা কাউকে জিজ্ঞাসা করবে যে তোমার ধর্ম কি, তুমি এটা জানো কিনা, প্যান্ট খুলে দেখতে হবে। আমরা তাকে খোলা মনে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ওর বা আমার যদি ব্লাড দরকার হয়, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় মানুষের ব্লাড নেই, তখন কিন্তু আমরা জাতি ধর্ম কোনো কিছু দেখি না। তার মানে কি, যারা করছে ওরা কিন্তু মেন্টালি ডিসঅর্ডার, ওদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার। ওই যদি রোগে পড়ে, দেখবেন ব্লাড বাঁচানোর জন্য ও ব্লাড ব্যাংক থেকে যে কোনো ব্লাড নেবে। তাহলে মেন্টালি ডিসঅর্ডার পার্সনের চিকিৎসা দরকার, মেন্টালি অ্যাসিলাম দরকার, যেখানে পাগলখানা দরকার, অথবা ম্যারুন প্লেস দরকার যেখানে তাদেরকে রাখা যায়। এই ধরনের লোককে করে এক জায়গায় রেখে তাদের চিকিৎসা করানো, অথবা এক জায়গায় বন্দি করা দরকার, যাতে করে তারা ভবিষ্যতে অন্য কোনো কাজ করতে না পারে। আমি এই গভর্নমেন্ট আসার আগে আমি এয়ারফোর্সে চাকরি করেছি, এবং আমি দেখেছি দেয়ার আর মেনি টাইমস এর থেকেও বড় বড় দুর্ঘটনা হয়েছে। অবশ্যই এই দুর্ঘটনাকে আমি সাপোর্ট করছি না, এই দুর্ঘটনা হওয়া উচিত নয়, এটা নিশ্চয়ই আমাদের দোষ, আমাদের প্রত্যেকের দোষ। কিন্তু আগের দুর্ঘটনাগুলো অনেক বড় ছিল, সেখানে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন হয়েছিল, সেটাও একটা আমি প্রশ্ন রাখলাম। জিরো টলারেন্স উইথ মিলিটেন্টস, zero tolerance. India should adopt the zero tolerance with militants, no toleration, because human life is the ultimate invaluable. গোয়েন্দা বিভাগের কাছে আমি যতটুকু জানি যে ইনফরমেশন পাওয়ার পর পরাগ থাকে না, বাট এখানে আমি একটা জিনিস, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ডিউরিং 2 years COVID, Kashmir is a highly sensitive area and some of the places are highly sensitive area. সেখানে যারা ডাইরেক্ট সাপোর্টিং ফোর্সেস, সিআরপিএফ বা সিআইএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা কাজ করে, সেখানে ডিউরিং কোভিড 2 months
2 years there was no recruitment. That's was some manpower has gone down. I think it is my personal opinion যে 2 বছর কোভিডের সময় কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি, তার ফলে অনেকটাই ম্যান পাওয়ার ডাউন হয়েছে। সেখানে ম্যানিংটা হয়তো কম ছিল, বা একটা আমরা ধরে নিই দীর্ঘদিন থাকতে থাকতে, ধরুন আমি যেমন এই রাস্তায় রাত্রি 10টায় যদি হাঁটি যাই, আমি নর্মালি ভাববো ইট ইজ সেফ ফর মি, বাট এ মেন্টাল পারসন অ্যাটাকিং এনি টাইম আই কান্ট এক্সপেক্ট। কাশ্মীর অধিবাসীদের আমি জোরহাত করে অনুরোধ করব যে তাদের সমস্ত ইনকাম হয় এই পর্যটকের উপরে, এবং তাদের প্রধান যেভাবে এটাকে ভূস্বর্গ বলা হয়, তাহলে তাদের উচিত এর বিরুদ্ধে লড়া। তাদের সাপোর্ট যদি না থাকে, যে কোনো বাইরের লোক এসে বন্দুক নিয়ে এসে, গুলি নিয়ে এসে, কেউ না কেউ দেখবে, আমার এরিয়ায় বলুন, কেউ না কেউ দেখবে। তাদের মিলিতভাবে আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন প্রোটেস্ট করেন, তারা যেন সেন্ট্রাল ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্সকে সম্মান দেন, তাদের সঙ্গে একযোগে কাজ করেন, সত্যি করেই কাশ্মীর স্বর্গ হয়ে উঠবে। এটা তো দেখুন, প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা আমাদের দেশের পিতার মতো। তাদের সবসময় উচিত, যারা মারা গেছেন তারা সন্তানের মতো, সবসময় উচিত দেন অ্যান্ড দেয়ার তাদের সেখানে যাওয়া, তাদের সঙ্গে ইন্টারাকশন করা, যা যা করার দরকার করা। যদি না করতো, তবে আগের থেকে দেখেছি আমি অনেক, যেমন প্রাইম মিনিস্টার চলে এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সঙ্গে গেছেন, ওখানে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, এবং আজকেই আমি শুনেছি বিকাল 6টায় সর্বদল বৈঠক আছে। ইটস এ গুড সিচুয়েশন তৈরি করেছেন। আমি একটা কথা বলতে পারি, যুদ্ধকে যুদ্ধ দিয়ে শেষ করা যাবে না, রাইফেলকে রাইফেল দিয়ে খতম করা যাবে না। যুদ্ধর পরেও ডিসকাশন হয়ে তবে যে ভালো অবস্থা একটা ফিরে আসে। তো এই যে করেছে, আমরা যে রিটালিয়েট করব, সঙ্গে সঙ্গে সবকিছু করে দেবো, সেটা কিন্তু মনোভাব অন্য হবে। আমরা তাকে অন্যভাবে একটু চেঞ্জ করার চেষ্টা করব, অর্থাৎ আলোচনার মাধ্যমে যাতে ভবিষ্যতে না হয় সেটা করা। আদারওয়াইজ কেউ মেরেছে, আই ফর অ্যান আই হতে পারে না। হ্যাঁ, যারা হারিয়েছে, নিশ্চয়ই আমার বুকে অত্যন্ত ব্যথা আছে যে যারা হারিয়েছে তাদের জন্য আমার কিছুই করতে পারছি না, বলাগুলো হয়তো ঠিক নয়, কিন্তু অন্যভাবে তাদেরকে অন্যভাবে শিক্ষা দেওয়া উচিত। যেমন পাকিস্তান বর্ডার বন্ধ করে দেওয়া উচিত, পাকিস্তানের ইমিডিয়েট ভিসা, দোজ কান্ট্রিজ দোজ হু আর সাপোর্টিং দ্য মিলিটেন্টস, তাদের ফিনান্সিয়ালি তাদেরকে রুইন্ড করে দেওয়া উচিত। প্রথমে বুঝতে হবে যে এই হিন্দু নিধন কেন করা হচ্ছে। একদম খুব সোজা সাপটা একটি উত্তর একটাই, যে হিন্দু জাতি আমরা সর্বদা দেখানোর চেষ্টা করি অত্যন্ত উদার, অত্যন্ত বলশালী, বীর্যশালী। রবীন্দ্রনাথ তার দুরন্ত আশা কবিতাতে বলেছেন যে এই হিন্দু জাতি হচ্ছে অত্যন্ত অলস একটি জাতি। আসলে শুধু রবীন্দ্রনাথ নয়, আপনারা যদি একদম বৈদিক যুগ থেকে দেখেন, ভোগ বিলাস, উদারতার নামে ভণ্ডাম। আমরা আজকে কি শিখেছি ছোট থেকে একটি রচনা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু কথাটা ঠিক কিনা আগে বলতে হবে, কখনোই সেটা নয়। বেদ আমাদের শেখাচ্ছে কি, যে একম তদ্বিপ্রা বহুধা বদন্তি, এক তাকে যারা পণ্ডিত ব্যক্তি নানান ভাবে বলে, একোহম বহুত্যাম, সে এক অনেক রূপে বিরাজ করছেন। একম অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, সে এক তত্ত্ব। অথচ আমরা সেই প্লুরালিজম তত্ত্ব অর্থাৎ বহুত্ববাদ দেখাতে গিয়ে এই ভারতবর্ষকে একটা খিচুড়ি করে তুলেছি, এবং সেই খিচুড়ির সাম্রাজ্যে যেন দায়টা পুরো হিন্দুদেরই এসে গেছে, যে আমাদেরই যত দায় সকলকে স্থান দেওয়ার, সকলকে নিয়ে চলার। এবং সেখানে বিশেষ করে আমি বলবো কমিউনিজম, যারা নিজেদেরকে মনে করে অত্যন্ত লিবারাল, যারা মনে করে ধর্ম নিরপেক্ষ, এই ধর্ম নিরপেক্ষতার আড়ালে হিন্দু জাতিকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। এবং এই দুর্বলতার ফলেই কিন্তু আজকে হিন্দু জাতি তার এই মূল্য চোকাতে হচ্ছে। আপনি ইতিহাসের প্রত্যেকটা পর্যায়ে দেখুন, যতবার কি হয়েছে, আফগানিস্তান, হিন্দুকুশ পর্বত, পাকিস্তান, বাংলাদেশ, যত জায়গা থেকে, অখণ্ড ভারত যদি দেখেন, প্রত্যেক জায়গা থেকে হিন্দু জাতি কি করেছে, পলায়ন করেছে, কিন্তু কখনো প্রত্যাঘাত করেনি। অথচ কি করছি আমরা, শুধু বলছি আমাদের সেই রামচন্দ্র এই করেছেন, তোমারে দেখেছি রঘুবীরের রথে, শিবাজির পরাক্রম, রানা প্রতারের পরাক্রম। আমরা শুধু ইতিহাস নিয়ে চর্চা করছি, আরে আমরা কি করেছি, আমাদের মাস যে অর্গানাইজেশন, আমাদের কালেকটিভ ওয়ার্ক কি আছে, আমাদের ঐক্যবদ্ধ জীবন কি আছে, যেটাই স্বামী বিবেকানন্দ বারবার বলার চেষ্টা করেছেন, যেটা করার চেষ্টা করেছেন আচার্য শঙ্কর। আচার্য শঙ্কর দেখছেন যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম তখন 7ম শতাব্দী 8ম শতাব্দী
কি হচ্ছে না, বেদকে তারা উপেক্ষা করছে, একেবারে সমাজটা রসাতলে যাচ্ছে। শঙ্করাচার্য সকলকে অদ্বৈত বেদান্তের মধ্য দিয়ে আবার এক করার চেষ্টা করলেন। তার মানে যেটা আমাদের ছিল সেই এক তত্ত্ব আবার এক করার, ইউনিটি। ইউনিটি। তারপরে কি করলো, বিশিষ্টাদ্বৈত রামানুজ সে একই কাজ করলো। এবং তারপরে আমরা পরবর্তী যদি শিক্ষা পরম্পরা দেখি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চৈতন্য মহাপ্রভু, প্রত্যেক একই কাজ। আজ থেকে 539 বছর আগে সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই বঙ্গদেশে চৈতন্য মহাপ্রভু কি করলেন, হিন্দু জাতি কাতারে কাতারে, আপনি দেখুন না যত মুসলিম বিশ্বাস আছে, যত মন্ডল আছে, রফিকুল মন্ডল, আজারউদ্দিন বিশ্বাস, শরীফুল মল্লিক, ইতিহাসগত সত্য, এরা কারা? কনভার্টেড পীরেরা তখন এগুলো কনভার্সন করেছে। আমরা সাহস নেই আমাদের, আমরা বলতে পারি না সত্যটাকে, আমরা ইতিহাসের বিকৃতি করছি, আমরা ইতিহাসের অপলাপ করছি, ফলে হিন্দু জাতি বারবার মার খাচ্ছে। আর চৈতন্য মহাপ্রভু কি করলেন, শুধু হরিনাম আমরা দেখানোর চেষ্টা করছি, তিনি নিরামিষ খেতেন কিনা, আমি ছোঁয়াছুঁই আছে কিনা, যাতে সে একই। অথচ চৈতন্য মহাপ্রভুর কি পরাক্রম, তিনি সকলকে আবার যে পতিত হিন্দু জাতিকে এক করার চেষ্টা করছেন। আমাদের ব্রাহ্মণ্য সমাজ বারবার, এবং দেখুন বর্ণাক্রমে প্রত্যেকেই কিন্তু ব্রাহ্মণ সন্তান। রাজা রামমোহন রায় ব্রাহ্মণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্মণ, যারা ধর্ম সংস্কার করেছে, চৈতন্য মহাপ্রভু সে হচ্ছেন চক্রবর্তী ব্রাহ্মণ, প্রত্যেকেই কিন্তু ব্রাহ্মণ। অথচ আমাদের ব্রাহ্মণ জাতিরা কি করছে, আমরা যারা সমাজের মধ্যে এই জাতপাত, উচ্চ নিচ, এই ভেদ করতে সর্বদা ব্যস্ত, ফলে এই করে 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 নিজের জাতটাকে দুর্বল করে দিয়েছি। জলজ্যান্ত উদাহরণ আমি যদি না দিই এখানে হবে না, মালদা মুর্শিদাবাদে কি হলো, শুধু কান্নাকাটি। আরে এতজন এসেছে, যদি ওই একটু আমরা যদি একটু ঘুরে দাঁড়াতো, যদি একটু রিটালিয়েট করতো, প্রতিবাদ করতো, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আমার মনে হয় হিন্দু জাতির মার খাওয়ার এটাই কারণ, তাদের স্মৃতি, তাদের যে শক্তি, সেই শক্তির যে বিনাশ এবং দুর্বলতাকে তারা দিন দিন লালিত পালিত করছে, এটাই মূল কারণ। আমরা তো সমস্ত মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেল ইত্যাদির মাধ্যমে যে তো জানছি, আমি তো সেখানে যাইনি, তবে ইতিহাসগতভাবে আমরা দেখেছি যতবার যা কিছু ঘটেছে, সে 26/11 হামলা হোক, সে পুলওয়ামা হামলা হোক, বা এখন পেহেলগাঁও হোক, সবকিছুর পশ্চাতে পাকিস্তান তো থেকেই থাকে। পাকিস্তান নেই জঙ্গি হামলায়, কোনো সন্ত্রাসবাদী, কোনো খারাপ কাজ, হ্যাঁ, এরকম তো ঘটনা নেই। তো ফলে এখানে খুব সহজেই অনুমান করা যায় যে এটা পাকিস্তানের পিছনে হাত আছেই। তবে আমার পাকিস্তানের হাতের থেকে যেটা বেশি মনে হয় সেটা হচ্ছে আমাদের ভারতীয়দের হাত। সকলকে নিয়ে চলবো, এবং হিন্দু জাতির একমাত্র যত দায় করেছে সকলকে নিয়ে চলার, বারবার এই কথাটা আমি জোর দিচ্ছি। অথচ যারা এই দেশে খাচ্ছে, এই দেশে পড়ছে, এই দেশে লালিত হচ্ছে, দেশে বড় হচ্ছে, তারা কিন্তু দেশকে সম্মান করছে না, দেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হচ্ছে না, ভারতকে মা বলছে না, দেশের কল্যাণের কথা, দেশের সমৃদ্ধির কথা ভাবছে না, বরং তারা প্রচ্ছন্ন হয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে। আমার ঘরে ডাকাতি হবে, আমার বাড়ির কেউ অথবা আমার প্রতিবেশী যদি প্রচ্ছন্ন মদত থাকে, তা কিন্তু কখনোই সম্ভব নয়, বাইরে থেকে এসে আক্রমণ করবে। এটা কিন্তু ছোট থেকেই শুনে আসছি, ডাকাতি হতো একদম ছোট থেকে শুনছি, নিশ্চয়ই কেউ জড়িত আছে এর মধ্যে। তো খুব স্বাভাবিক, পাকিস্তানের মদত আছে, আর বেশি মদত আছে হচ্ছে আমাদের ভারতবর্ষেরই, যারা ভারতের খেয়ে ভারতের সাথে নেমখারামি করছে, তাদের বেশি মদত আছে। এখন কাশ্মীর ইস্যু আমি এখন বিস্তারিত যাব না, রাজা হরি সিং থেকে আমরা সর্দার বল্লভভাই প্যাটেল, সমস্ত কিছুই আমরা জানি। 370 ধারা 35 এই আর্টিকেল কিভাবে এসেছিল, তার অবলুপ্তি, এবং কাশ্মীরে পর্যটকদের উপরে হামলা ইত্যাদির প্রথমত হচ্ছে তাদের কাশ্মীরকে তারা তাদের অঙ্গ মনে করে, যে কাশ্মীরকে তারা যে করে হোক নিতে চায়, ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, এটা হচ্ছে একটা ফার্স্ট ইস্যু। আর সেকেন্ড কি, এই পর্যটকদের মধ্যে আপনি দেখুন যে ঘটনাটি বেশি আমাদেরকে ব্যথিত করেছে, যে ঘটনাটি আমাদের বেশি ভাবিয়েছে, যে সেখানে পর্যটকদের মধ্যে কারা কারা ছিল, হিন্দু মুসলিম সবাই সেখানে যেতে পারে। একেবারে একটা ভীতি তৈরি করা ভারতবাসীদের মধ্যে, বিশেষ করে হিন্দুদের মধ্যে, তুমি হিন্দু তুমি তিলক কাটবে না, তুমি হিন্দু, খুব বলতে খারাপ লাগছে, প্যান্ট খুলিয়ে খুলিয়ে একদম এ কথা আমি বলতে বাধ্য হচ্ছে এখানে, যে তুমি তোমার নিম্নাঙ্গ যে আছে, তোমার লিঙ্গ আছে, সেটাকে তুমি দেখাও। তার মানে আমাদের মধ্যে একটা ভীতি তৈরি করে দিচ্ছে। যে নারী, যে ভদ্র মহিলা কি বলছেন, আমাদের অধিকারী ফ্যামিলি যেটা ঘটলো, সেই বিতান অধিকারী স্ত্রী পরিষ্কার, তিনি যখন দাঁড়িয়েছেন তখন কিন্তু সেই আতঙ্কবাদীরা কষ্ট নিশ্চিত হলো যে এনার মাথায় সিঁদুর আছে, তার মানে স্বামী হচ্ছে হিন্দু, মুসলিমদের সরে যেতে বলছে, কলমা পড়তে বলছে, ইত্যাদির মধ্য দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিরাট ভাবে ভীতি সঞ্চার করা, মানুষকে প্যানিক করা, হিন্দুকে প্যানিক করা,
তারা যাতে জয় শ্রীরাম না বলতে পারে, ভগবানের নাম উচ্চারণ না করে, তারা যাতে অন্তত যেভাবে হোক কিছুটা আরবি শিখে নেয়, কিছুটা মুসলিম আদব কায়দা শিখে নেয় তার মধ্য দিয়ে, এবং তারা যাতে অতি সহজে এই গেরুয়া বসন বা গেরুয়ার প্রতি সম্মান না করে ইত্যাদির মধ্য দিয়ে হিন্দু জাতিকে একটা ভয় দেখানোর চেষ্টা হয়েছে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওখানে ওইভাবে কাজ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই, কিন্তু আমার এটা মনে হয়েছে। দেখুন, অতীতের স্মৃতি ফিরিয়ে দিল এই কথাটা বলাটা ঠিক নয়। তার কারণ আগে কাশ্মীরে কাশ্মীরে আমরা পেপার খুললেই সব দিনই দেখতাম যে আর জঙ্গিদের সঙ্গে আমাদের পড়াশোনার লড়াই হতো। তো সেটা কাশ্মীরে 370 তোলার পর এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পর দীর্ঘদিন এই ওখানে জঙ্গি অ্যাকশন বন্ধ হয়েছে, মানে জঙ্গিরা কাশ্মীরে ঢুকে নেয় এবং শান্ত পরিবেশ গড়ে উঠেছিল। এবারে একটা ঘটনা ঘটেছে, কারণ কোন সিস্টেমই প্রকৃতিতে 100% কমপ্লিট নয়। একটা ঘটনা ঘটলো বলি সব ফেল তা নয়। আজকে কাশ্মীরে যেভাবে ডেভেলপ সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আজকে কাশ্মীরের যুব সমাজ, কাশ্মীরের অধিবাসীরা যেভাবে উপকৃত, তার প্রমাণ হচ্ছে এটাই যে ওখানে এই যে পর্যবেক্ষকের উপরে যে আর আঘাত এসেছে, কাশ্মীরের সমস্ত মুসলিম ভাইরা তারা রাস্তায় নেমেছে এবং পাকিস্তান মুর্দাবাদ বলেছে এবং পাকিস্তানের উপর বদলা নেওয়ার জন্য তারা দাবি তুলেছে। আগে কিন্তু চিত্রটা আলাদা ছিল। আগে ছিল কি, আগে কাশ্মীরের লোকেরা আমাদের সেনাবাহিনীর উপরে ঢিল ছুড়তো, এখন কিন্তু তারা ভারতের এগেনস্টে স্লোগান দিচ্ছে না, দিচ্ছে পাকিস্তানের এগেনস্টে। এটাই হচ্ছে ভারত যে কাশ্মীরের যে 370 তুলে যে ওখানে যে পুরো চিত্রটা পাল্টাতে পেরেছে, এটা কিন্তু তার একটা নিদর্শন। আজকে পাকিস্তান কণ্ঠাসা, অর্থনৈতিকভাবে দেউলিয়া। আইএমএফ থেকে যে লোনটা পাওয়ার কথা ছিল, যেটা ওদের লাস্ট জীবন কাটি, সেই লোনটাও ওদের বন্ধ হয়ে গেছে। এখন ওদেরকে কোনো না কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ওদের বেঁচে থাকার লড়াই। তো এরা এটা করেছে, কিন্তু এইভাবে পূর্বেও দেখা গেছে যে এরকম ঘটনা ঘটে ওদের লাভ হয়নি, বরং ওরা ধ্বংসের দিকে গেছে। তো ওরা চিন্তা থেকে তো যদি না সরে তো কিছু করার নাই, কিন্তু ওরা আজকে যা পরিস্থিতি তার থেকে আরো খারাপ পরিস্থিতি আগামী দিনে হবে এবং ওরা ধ্বংসের দিকে আরো এগিয়ে যাবে। দেখুন, সমালোচকরা সমালোচনা করবেই। একটা কিছু ঘটনা ঘটেছে, একটা সরকার চলছে, তার পক্ষে বিপক্ষে তো লোক থাকবেই, তার পক্ষে বিপক্ষে লোক থাকবেই, এবং বিপক্ষ লোকেরা তারা একটা ইস্যু পেয়েছে, তারা চেষ্টা করছে মানুষকে এটা নিয়ে সরকারের বিপক্ষে করা। কিন্তু এই সময়ে সমস্ত ভারতবাসীকে, যেটা আমরা বিদেশে দেখেছি, তাদের দেশপ্রেম আছে, যখন দেশ সংকটে থাকে সবাই এক হয়ে যায়, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আজ দেশ সংকটে সবাই এক হয়ে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করার সময়, এই সময়ে কে ঠিক করেছে কে ভুল করেছে এই এই চুলচেরা বিচার করার সময় নয়। যারা করছে তাদের দেশপ্রেমের অভাব আছে। সরকার তার সক্রিয়তা দেখাচ্ছে, সরকার এটাকে যে মেনে নিচ্ছে না, জনগণের কাছে তারা বার্তা দিচ্ছে যে আমরা সরকার বসে নেই, সরকার এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছে। এবং এই যে ওখানে পর্যটকদের যে রক্ত ঝরেছে, তো প্রধানমন্ত্রী বলছেন যে ওই রক্ত, প্রতিটা রক্ত বিন্দুর আমরা একবারে মেপে মেপে বদলা নেবো। তো শুরু হয়ে গেছে। ওখানে কয়েকজন জঙ্গিকে এনকাউন্টার হয়েছে এবং আগামী দিনে চুক্তিগুলো বাতিল হয়েছে এবং আগামী দিনে আরো বৃহত্তর কোনো কিছু একটা ঘটবে সে অপেক্ষায় দেশবাসী রয়েছে, সারা বিশ্ব রয়েছে। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এমনকি সৌদি আরব পর্যন্ত বলেছে, অস্ট্রেলিয়া বলেছে যে এই সন্ত্রাসবাদ নিধনের ক্ষেত্রে ভারতবর্ষ যদি এগায় আমরা সবাই তার পাশে আছি। এটা সরকারের এই যে পজিটিভ ভূমিকার জন্যই তারা এরকম সাড়া দিচ্ছে। হিন্দুদের টার্গেট করা হয়েছে কারণ ওরা মনে করে ভারতবর্ষ হিন্দুস্থান আর এখানে হিন্দুদেরই দেশ। হ্যাঁ, এটা আজকে দেখুন, আজকে ইসলামিজম তো কতদিন এসছে, 1400 বছর। তো কি করে 56টা দেশ ইসলামিজম হলো?
তো আছে বিস্তারের ভাবনা ওদের আছে। তো ওরা ভাবছে ওদের ওই সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ যে র্যাডিক্যাল মুসলিম, তারা ভাবছে যে ভারতবর্ষটাকে আমরা দখল করব। আর যার জন্য তাদের এই দখলের পিছনে অন্তরায় হচ্ছে হিন্দুরাই, কারণ হিন্দুরা এখন 70%। তো হিন্দুদেরকে যদি আমরা নিকাশ করতে পারি, তাহলে আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, এটা তাদের ধারণা। যার জন্য বারবার এই আঘাত আসছে। যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, দেখা যাক কতদূর কি করা যায়। দেখুন, যেটা পহেলগাঁওতে ঘটে গেছে এটার বর্ণনা করা যায় না। একটা অসভ্য আচরণ। আর যখন হচ্ছে আপনার 2019-এ আমার মনে হয় ওই 5ই আগস্ট হবে, 370 ধারা যখন হচ্ছে ওখান থেকে তুলে নেওয়া হলো, তারপর থেকে না কাশ্মীরে একটা পর্যটনের একটা বন্যা এসেছিল এবং নতুন করে আবার সব সেজে উঠেছিল। ঠিক এই অবস্থায় প্রি প্ল্যান করে হচ্ছে যে 22 তারিখে যে ঘটনাটা ঘটানো হলো, এটা খুবই বাজে জিনিস। আর বিশেষ করে ঠিক 1 সপ্তাহ আগে ওখানকার যে সেনাপ্রধান ছিলেন জাহান মুনির, উনি কিছু বিদেশি পাকিস্তানের কে বলেছিলেন যে 2 নেশন থিওরি, যে 2 নেশন থিওরি থেকে আমাদের এই ভারতকে ভাগ করা হয়েছিল, আবার সেইটা ফিরিয়ে এনে বিদ্বেষ তৈরি করে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, যা কোনো ভারতবাসী মেনে নেবে না। এবং ভারতের সেনাবাহিনী এটা উপযুক্ত জবাব দেবে, এটাই মনে করি। না, বিশেষ করে এমন একটা ধর্ম বলতে লজ্জা লাগে যে ছোট থেকে শেখানো হয় যে অন্য ধর্মের লোক মানে হচ্ছে কাফের। কি ধরনের এদের পাঠ দেওয়া হয় আমরা ঠিক এটাকে ব্যাখ্যা করতে পারবো না। তবে যে হিন্দুস্থানের বিশেষ করে 2014 সালের পর থেকে যে উন্নতি হচ্ছে, পাকিস্তান স্বাভাবিক অবস্থায় আর নেই, এখন অস্থির হয়েছে, ওদের অর্থনীতির অবস্থা খুব খারাপ। আর আমাদের এই কাশ্মীর যখন আস্তে আস্তে একটা ভালো জায়গায় যাচ্ছে, সেইটা পাকিস্তানের সহ্য হচ্ছিল না। পাকিস্তান চাইছে কাশ্মীরকে উত্তপ্ত করে ভারতকে জব্দ করা, ভারতের অর্থনীতি নষ্ট করা এবং একটা অস্থিরতা তৈরি করা। দাদা, এটা তো আর দেখার কিছু নেই। পাকিস্তানের জন্মের পর থেকে, স্বাধীনতার পর থেকে পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি। তাই তারা শিল্পা সেল দিয়ে আইএসআইকে সঙ্গে নিয়ে তারা বারে বারে যোগ দিয়ে আক্রমণ করেছে এবং মুক্তোর জবাব পেয়েছে। 1971 সালে হাঁটু গেড়ে তাদেরকে ক্ষমা প্রার্থনা করেছিল এবং হচ্ছে তাদের প্রায় 1 লাখ সৈন্যকে ভারতীয় সৈন্যরা অ্যারেস্ট করে নিয়ে এসেছিল এবং তাদেরকে অস্ত্র নিবারণ করতে বাধ্য করেছিল। পেছনে তো বিদেশি শক্তি আছেই, বিশেষ করে পাকিস্তান। পাকিস্তান একটা উগ্রবাদী রাষ্ট্র, ওদের নিজস্বতা রাজনীতি বলে কিছু নেই। এখন ওদের বন্দুকের নলেই চলছে, ওদের খাওয়া দাওয়া, বিশেষ করে দেখুন পিওকে, পাকিস্তান অকুপাই কাশ্মীর, সেটারও অস্থিরতা শুরু হয়েছে। এখন ভারতের যোগ্য জবাব দেওয়ার দরকার। তবে কিছু কিছু রাজনৈতিকভাবে ফয়সলা নেওয়াই হয়েছে। বিশেষ করে 1960 সালে যে সিন্ধু জল চুক্তিটা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে, ওদের ভিসা রদ করা হয়েছে এবং এখান থেকে পাকিস্তানিদের হাইকমিশন থেকে আরম্ভ করে ওদের সমস্ত দপ্তর বন্ধ করে দেওয়ার নির্দেশ হয়েছে। তো যা এই দুদিনে আমরা যা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে আমি প্রাক্তন সেনাকর্মী হিসাবে যেটা মনে করি যে ভারত পাকিস্তানের একটা আবার বৃহৎ যুদ্ধের দিকে এগোচ্ছে এবং পাকিস্তানকে এমন জবাব দেওয়া হবে যাতে ওদিকে 4 টুকরো করে দেওয়া হয় এবং উগ্রবাদীকে সমূলে একদম ধ্বংস করে দেওয়া যায়। আর যেটা ভারত নয়, এটা সারা পৃথিবীর এখন হচ্ছে উগ্রবাদী তৈরির কারখানা হয়ে গেছে পাকিস্তান। বলতে গেলে আমাদের একটু নিরাপত্তার ঘাটতি ছিল, বিশেষ করে যখন ওমর আবদুল্লাহ ওখানে মুখ্যমন্ত্রী আসলেন। আমি তো ওদিকে অমরনাথ গেছি, তো ঠিক ওই যেই জায়গাটা খুব নির্জন জায়গা, ওখানে আগে আর্মি ক্যাম্প ছিল, কিন্তু কেন কালকে 5000 প্রায় সমাগম ছিল, 25 তারিখে 22 তারিখে 5000-এর উপরে সমাগম ছিল, কেন ওখানকার কোনো ফোর্স ছিল না? এবং আমাদের যে গোয়েন্দার ব্যর্থতা, এটা আমাদেরকে স্বীকার করতেই হয়। থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তার জন্য
অপেক্ষা করুন এবং সমস্ত ভারতবাসী অপেক্ষা করে আছে। আজ প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন। গর্জে উঠেছে, শুধু গর্জিলা হবে না, এখন যা পরিস্থিতি হয়ে গেছে, হিন্দুদিকে বেছে বেছে মারা হচ্ছে হিন্দুস্তানে। এই কয়েকদিন আগে মুর্শিদাবাদে যা ঘটে গেল, সেখানে আমাদের হিন্দুরা হিন্দুস্থানেতে অত্যাচারিত হচ্ছে। এর থেকে অভিমান কি আছে? সমস্ত দেখবেন ধর্মের এক একটা দেশ আছে, আমাদের শুধুমাত্র আগে নেপাল ছিল, এখন এই একটা মেকি সেকুলারিজমের নাম দিয়ে ভারতবর্ষ চলছে। এটা চলতে পারে না। হিন্দুস্তানে হিন্দুরা যদি অত্যাচারিত হয়, এর মতো অপমানিত আর কিছু নয়। আমরা চাইছি এর যোগ্য জবাব দিয়ে হবে। পরেও তো আজকে আপনারা নিশ্চয়ই সংবাদ এনেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে আমাদের অমিত শাহ, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, ওনার সঙ্গে দেখা করতে গেছেন এবং একটা বড় অ্যাকশনের জন্য পুরো সেনাবাহিনী তৈরি। আগামীকালই আমাদের সেনাপ্রধান যাচ্ছেন কাশ্মীরে, ঠিক ওই স্থলে, যেই স্থলেতে ওই ঘটনাটা ঘটেছে। বিষয়টা হচ্ছে, আমাদের হিন্দুদের অনেক দুর্বলতার পয়েন্ট আছে, কারণ হিন্দুরা সব জায়গারই উদারতা দেখায়। এবার হিন্দুদের বুঝতে হবে যে আমাদের রুখে দাঁড়াবার সময় হয়েছে। আমরা আফগানিস্তান ছেড়েছি, ইরান ছেড়েছি, বাংলাদেশ ছেড়েছি, পাকিস্তান ছেড়েছি, তারপরেও যদি আমাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিতে চায় এবং সেই মৌলবাদ শাসন আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই মৌলবাদ শাসনকে সমূলে উৎখাত করার জন্য যত রকম শক্তি প্রয়োজন সেই প্রদর্শনের সময় হয়ে গেছে। এবং ওরা যেভাবে হিন্দুদেরকে চিহ্নিতকরণ করেছে, সেই চিহ্নিতকরণ করে আমাদেরকে যে নিধন করেছে, এই চিহ্নিতকরণের জায়গাটাই আমাদের পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে আমরাও এবার হিন্দুদেরকে চিনবো। আমরা ওদেরকে সামাজিকভাবে বয়কট করবো না, সবার প্রথমে ওদের আর্থিকভাবে বয়কট করতে হবে। বুঝিয়ে দিতে হবে যে হিন্দুদের অর্থে, হিন্দুদের সমস্ত কিছু নিয়ে তোমরা প্রতিপালিত হচ্ছে এই ভারতবর্ষে, এবং এই ভারতবর্ষে প্রতিপালন করে পাকিস্তানের নামে জিন্দাবাদ ঘোষণা করে তোমরা ভারতবর্ষে বেঁচে আছো। এই প্রথা কখনো চলতে পারে না। এই অন্যায়ের প্রথা বন্ধ হবে এবং তার দিন ক্রমশ ঘনিয়ে আসছে। লক্ষ্য রাখুন এবং ধৈর্য ধরুন, এর ফল আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। দেখুন, মূর্খ লোকেদের উত্তর দিতে নেই, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। তো যেখানে একটা সংস্কৃতে খুব ভালো শ্লোক আছে, বদ্ধং কৃতং কৃতং মৌনম কৌকিলই জলরাগমে দর্দুরা যাত্র বক্তারও সত্য মৌনম হিসবনম। যে বর্ষা ঋতুর আগমনে কোকিল তার ডাক বন্ধ করে দেয়, যেখানে ব্যাঙেরা ডাকে সেখানে মৌন থাকাই শো। বলুন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে সে কি তার পূর্ণ শিক্ষা পেয়ে থাকে? যেখানে ভারতবর্ষের প্রতিটি জায়গা থেকে নতুন প্রজন্মের মানুষ উঠে আসছে, যারা চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, যারা মহাকাশযান পাঠাবার স্বপ্ন দেখে, আর সেখানে প্রথাগত যে শিক্ষা এদিকে অন্ধকারের মধ্যেই রেখে দেবে। আপনারা ভালো করে দেখবেন, যারা এরকম ঘোষণা করছে তারা দেখবেন এইরকম বোকা বোকা মুসলিম সংগঠনের টাকা নিয়ে তাদের নিজেদের ছেলেপুলেদের বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছে। আর এই যারা পিছিয়ে পড়া মুসলিম জাতিকে, তাদেরকে খুব 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 যাতে আরো পিছিয়ে পড়ে, তাদের টাকা শোষণ করে নিজেরা লালিত পালিত হচ্ছে। মূর্খ লোক। হ্যাঁ, এদের কথা সব উত্তর দিতে নেই। মানুষকে উন্নত চিন্তাধারাতে এগিয়ে আসতে হবে। সেই চিন্তা ভাবনার কথা তাদের সামনে তুলে ধরুন। দেখুন, ভারতবর্ষ তার পদক্ষেপ নেবে। সবচেয়ে প্রথম কথা আর একবার লক্ষ্য রাখুন, দেখুন চীন, আমেরিকা, রাশিয়া, যারা উন্নতশালী দেশ আছে, সবাই ভারতবর্ষকে সমর্থন জানাচ্ছে। যদি সত্যি হতে পারে যে ওরা ঠিক, তাহলে তাদেরকে সমর্থন জানাতো। অতএব ভারতবর্ষ তার নিজের পরিকাঠামোতে ঠিক পদক্ষেপ নেবে এবং সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে অন্যায় করলে তার প্রতিফল পেতে হয়, ঢিল ছুঁড়লে যে পাটকেল খেতে হয়, সেটার জন্য তৈরি থাকার জন্য তৈরি থাকতে হবে। দেখুন, গোয়েন্দা বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ। হ্যাঁ, তারা চেষ্টা করছে সমস্ত কিছু তদন্ত করে তুলে আনার চেষ্টা করছে, কিন্তু সব জায়গায় হয়তো রূপব্যাপ সেই জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু তারাও তো আপনার আমার পরিবার থেকে উঠে আসা কোনো ব্যক্তি, তারা চেষ্টা করছে। কিন্তু আমরা একটা যদি ইতিহাস তাকিয়ে দেখি, ভারতবর্ষে যখন বিপ্লবীরা ছিল, এই ভারতবর্ষের মানুষরাই তার বিরুদ্ধে আচরণ করত। অতএব ভারতবর্ষে থাকবে এবং পাকিস্তানের জয়গান করবে, এইরকম ব্যক্তিদের সবার প্রথম চিহ্নিত করার সময় হয়েছে। অতএব বিপ্লবীদের যেমন ভারতবর্ষীরা ধরিয়ে দিত, বা সিরাজউদ্দৌলাকে যখন হত্যা করা হয়েছিল, সেদিকে যদি আপনি লক্ষ্য রাখেন, লর্ড ক্লাইভ তার একটা ব্যাখ্যাতে বলেছেন, যতজন এই সিরাজউদ্দৌলার মৃত্যু দেখছে, সবাই যদি একটা করে ঢিল ছুড়ে দিত, তাহলে কিন্তু ইংরেজরা পালিয়ে যেত, ভারতবর্ষ শাসন করতে পারতো না। অতএব এই ভারতবর্ষরা একটা সময় উদারতা দেখিয়ে গেছে বারবার, তার প্রতিফলন গুলো এইগুলো বারবার হচ্ছে।
কিন্তু উদারা দেখার আর সময় নয়, এবার রুখে দাঁড়াবার সময় হয়েছে। অতএব সেই দিকেই সবাই লক্ষ্য রাখুন এবং এর প্রতি ফল হবে এটা আপনারা নিশ্চিত থাকুন। দেখুন, অমরনাথ যাত্রা হিন্দুদের অনেক সেন্টিমেন্ট ব্যাপার। আমরা ধর্ম ভীরু মানুষ, আমরা ধর্মকে ভালোবাসি, সেই জন্য আমরা বারবার ধর্মীয় স্থানে যেতে যাই। কুম্ভ মেলাতেও ঠিক এইরকম ভাবে গেছে। কিন্তু অন্যভাবে লক্ষ্য রাখুন, যারা ওখানে যারা পরিষেবা দেয় তারা কিন্তু মাইনরিটি কাস্টের, মুসলিম কাস্টেরই, তাহলে তারা আর্থিক দিক থেকে অনেক বেশি বেনিফিট পায়। কিন্তু এই ভাবনাটা ওদের মধ্যে নেই। কিছু জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ করার জন্য, মৌলবাদ শাসন ভারতবর্ষে পুনঃস্থাপন করার জন্য ওরা যে কোনো রকম ভাবে মানুষকে কাজে লাগাবার চেষ্টা করছে। সমাজে ডেভেলপ করা যায় কিভাবে, শিক্ষা, অর্থনৈতিক বিষয়, সমস্ত দিকে যাতে উন্নত করা যায়, সেই চিন্তা ভাবনার কথা কিন্তু ভাবে না। সেই চিন্তা ভাবনার কথা এই নিম্নস্তরে পৌঁছাতে হবে। এই পাকিস্তান জিন্দাবাদ এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষ হিন্দুস্তান ছিল, হিন্দুস্তান থাকবে। অর্থাৎ ভরসা রাখুন, হিন্দুস্তান তার নিজের অস্তিত্বকে তুলে ধরবে আবার পৃথিবীর বুকে। খুব একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে পরীক্ষার সময় আমরা বলি ভগবানের নাম আমরা বেশি নিই, এদেরও কিন্তু পরীক্ষার সময় দেখতে পাচ্ছি, এরা বুঝতে পারছি যে মোদির নাম আমরা বারবারই নিচ্ছি। তার কারণ এদের আমরা মুসলিম সমাজ টিকবে কি টিকবে না, হ্যাঁ, তাই এদেরও একটা পরীক্ষার সময় চলেছে। ভারতবর্ষের মুসলিম শাসন হয়তো মানে একদম জিরো লেভেলে নামতে চলেছে, সেই জন্য মোদীকে বারবার ভাবতে চলেছে। এই জন্য এরা বারবার মোদীর নামই নেয়। দেখুন, ওনারা মোদী একটা ওয়াকআপ বিল নিচের স্তরের মানুষরা কেউ কিছু সুবিধা পায় না। তাদের সম্পত্তি গরিব পিছিয়ে পড়া মানুষদের উন্নতি করবে, সেই সম্পত্তির অর্থ ব্যয়িত হবে। এই ভাবনার কথাটা নিচের স্তরে বোঝানো হয়নি। অত যদি আপনি নেতা মন্ত্রীদের তাকিয়ে দেখুন, বড় বড় যারা আছে তারা প্রচুর পরিমাণে ওয়াকফ যে সম্পত্তি যে ভোগ করছে, তাহলে সেই জায়গার যে আয়টা যদি নিম্ন শ্রেণীর মানুষের জন্য খরচ করা হয়, এ তো সমাজ একদম সিম্পল ভাবে বুঝতে পারছে। কিন্তু এদেরকে বিভিন্ন রকম মৌলবাদী ব্যক্তিরা তারা ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করছে এবং দেখতে পাচ্ছি এদের মুসলিম সমাজের চোখ খুলে দেবে। তার ফলে ওরা মোদীর নামে সেই জন্য বারবার বিরুদ্ধ আচরণ করার চেষ্টা করছে।